আমি তোর জন্য কি নিয়ে এসেছি। মা কুকু, এদিকে আয় মা। কি মা, তুমি কেন এভাবে চিৎকার করছো? আমার জন্য কিছু নিয়ে এসেছো? দাও না দেখি, আমার জন্য কি এনেছো। এই দেখ মা, আমি তোর জন্য কতগুলো খেলনা আর খাবার নিয়ে এসেছি। একেবারে তোর পছন্দের খাবার। তুই খুশি হসনি মা? আমি তো ভাবলাম তুই এসব দেখে খুশি হবি, কিন্তু না, তুই তো খুশি হসনি, বরং রেগে আছিস। যাই হোক মা, নে এসব। না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে আমি খেলতে যাচ্ছিলাম তো, তখন তুমি ডাকছিলে, তাই এভাবে বলেছি। যাই হোক মা, তুমি এসব রেখে দাও, আমি পরে এসে খাবো। আমার দেরি হয়েছে, আমি এবার খেলতে গেলাম মা। এসব কথা বলে কুক্কু খেলতে চলে যায়। আর কুক্কু চলে যাওয়ার পর কাকুলি হতাশ হয়ে ঘরে চলে যায়। একদিন কাকুলি যখন কাজ ছেড়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই রাস্তায় কাকুলি একটা ছোট্ট টুনির ছানাকে দেখতে পায়। কি গো মেয়ে, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর কে তুই? আমার নাম টুনটুন। আমার যে কেউ নেই। আমার মা কদিন আগে মারা গেছে, আর আমার মা মারা যাওয়ার পর আমি এভাবে পথে পথে ঘুরছি। আসলে এখন না আছে আমার মা, আর না আছে আমার মাথা গোজার জায়গা। আর আমি যে কোথায় গিয়ে থাকবো সেটাও আমার জানা নেই। আর ক্ষুধার জ্বালায় আমি এভাবে কাঁদছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা হয়েছে, আর কাঁদিস না রে মা টুনটুন। আর তুই এতিম না, আজ থেকে আমি তোর মা, আর তুই আমার মেয়ে। তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান। আজ থেকে তুই আমার সাথে আমার বাড়িতেই থাকবি। আর তোর একটা দিদিও আছে, তুই তার সাথে খেলাধুলা করবি। আমরা তিন মামে মিলে ভালোভাবে দিন কাটাবো সোনা। এরপর কাকলি টুনটুনকে নিয়ে তার বাড়িতে যায় আর কুক্কুকে টুনটুনের ব্যাপারে সবটা খুলে বলে। কাকলি টুনটুনকে তার বাড়িতে নিয়ে আসলেও কাকলি কিছুতেই কুক্কুর মতো টুনটুনকে ভালোবাসতে পারছিল না। কুক্কু, এই কুক্কু, এই নে তোর খেলনা। তুই তো এই খেলনার কথাই বলেছিলি আমাকে। এবার তো তুই নিশ্চয়ই খুশি হয়েছিস, তাই না? খুশি হবে না কেন মা? খেলনাটা তো অনেক সুন্দর। দিদি নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। ইস, আমার যদি এমন একটা খেলনা থাকতো। ও টুন, তোর বুঝি খেলনাটা অনেক পছন্দ হয়েছে? আসলে আমার কাছে কোনো টাকা ছিল না তো, তাই আর তোর জন্য আনতে পারিনি। যাই হোক, পরে কখনো তোকে খেলনা কিনে দেব। এসব কথা বলে কাকলি টুনটুনকে সান্ত্বনা দিত, কিন্তু কাকলি কখনোই টুনটুনকে কুকুর মতো ভালোবাসতো না। সবসময় টুনটুনকে একটু অবহেলা করত। এ কি মা, তুমি আজ এত বেলা অব্দি শুয়ে আছো যে? তোমার কি শরীর খারাপ নাকি মা? আর দিদি তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমার দিকে তো দিদির কোনো খেয়ালই নেই। কি বলছিস কি মা? কুক্কু তো এখনো অনেক ছোট, ও আমার শরীর খারাপের কে বুঝবে রে মা? আর তুইও তো আমার মেয়ে, তুই আমাকে নিয়ে হাসপাতালে চল না মা। আমার শরীরটা যে বড্ড খারাপ লাগছে। কাকলির কথা মতো টুনটুন কাকলিকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার উল্লু পেঁচা কাকলিকে পরীক্ষা নিরীক্ষা করে বলে, কি সাংঘাতিক ব্যাপার! তোমার মায়ের তো ভাইরাস জনিত রোগ হয়েছে, আর এটা রোগ খুবই ভয়ঙ্কর। আর এই রোগটি হলো একটি সংক্রামক রোগ। এই রোগের আক্রান্ত পাখির আশেপাশে যদি কোনো পাখি থাকে, তবে সেও আক্রান্ত হবে। তাই আর আমি এই রোগীকে আমার হাসপাতালে ভর্তি করে নিতে পারবো না। তুমি এনাকে বাসায় নিয়ে যাও, আমি ঔষধ লিখে দিচ্ছি, তুমি সেসব খাওয়াবে। আর এই ঔষধ খেয়ে যদি রোগী সুস্থ হয় তাহলে ভালোই হলো, যদি রোগী সুস্থ না হয় তবে রোগীর মৃত্যু অবধারিত। তুমি এবার এনাকে নিয়ে যেতে পারো। এসব কথা শুনে টুনটুনের চোখের পানি পড়তে থাকে। তবুও টুনটুন নিজের মনকে শক্ত করে চোখের পানি মুছে কাকলির কাছে যায়। কি ব্যাপার টুনটুন, তোর মুখটা এমন গম্ভীর লাগছে কেন? আমার কি কোনো বড় ধরনের রোগ হয়েছে নাকি বলতো? চুপ করে থাকিস না মা, বল বল আমাকে। না মা, তোমার কিচ্ছু হয়নি, আর আমারও মুখ গম্ভীর হয়নি মা। তোমার তো সামান্য অসুখ হয়েছিল, এই ওষুধ লিখে দিয়েছে, সেগুলো ওষুধ খাইয়ে আর আমি তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলবো। এখন চলো তো মা, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। এরপর টুনটুন কাকলিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কি ব্যাপার, তোমরা দুজন সকাল সকাল কোথায় গিয়েছিলে? আর মা, তুমি আমাকে রেখে টুনটুনের সাথে? ব্যাপারটা তো কিছুই মাথায় ঢুকছে না। এসব তুই কি বলছিস রে মা? তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি? আসলে মা, আমি তো রাত থেকে অসুস্থ, তাই টুনটুন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তুই তখন ঘুমাচ্ছিলি তো, তাই। হ্যাঁ গো দিদি, মা একদম ঠিক বলেছে। আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। যাকগে মা, তুমি গিয়ে বিশ্রাম না তো, আমি দিদিকে সবটা বুঝিয়ে বলছি।
এরপর কাকলি ঘরে চলে যায়, আর কাকলি চলে যাওয়ার পর টুনটুন কুক্কুকে তার মায়ের ভাইরাসের কথা সব খুলে বলে। আর এসব কথা শুনে কুক্কু ভীষণ ভয় পায়। চুপ, তুই কি বলছিস টুনটুন? মায়ের কঠিন রোগ হয়েছে, তবে তো এখানে আর থাকা যাবে না। আমি আজই বাসা ছেড়ে মায়ের থেকে দূরে চলে যাব, না হলে তো আমি মারা যাব। আমি কিছুতেই নিজের এত বড় ক্ষতি করতে পারবো না। এ কথা বলে কুক্কু আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগপত্র গুছিয়ে চলে যায়। আর এসব দেখে কাকলি বলে, কি ব্যাপার কুক্কু, তুই ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একটু অসুস্থ, তুই কোথায় আমার পাশে এসে বসবি? তা না, তুই ব্যাগপত্র নিয়ে কোথায় চললি রে মা? আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি মা, কারণ আমি তোমার সাথে থেকে মরতে চাই না। কারণ তোমার ভয়ঙ্কর ভাইরাস রোগ হয়েছে, তোমার পাশে যে থাকবে তারই এই রোগ হবে, আর এই রোগে মৃত্যু যে অনিবার্য। তাই আমি তোমার সাথে থেকে মরতে পারবো না। এসব কথা বলে কুক্কু চলে যায়, আর কাকলি কাঁদতে শুরু করে দেয়। এ কি মা, তুমি কাঁদছো কেন? তোমাকে না আমি বিশ্রাম করতে বললাম, তুমি বিশ্রাম না করে কাঁদছো? তুই আমার কাছে আসিস না মা, তুইও চলে যা এখান থেকে। আমার যে ভাইরাস রোগ হয়েছে, তাই তো আমার কুক্কু নিজের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে দিল, চলে গেল আমাকে ছেড়ে। তবে তুই কেন আছিস? তুইও চলে যা। নিজের মেয়ে যখন চলে গেল, তুই তো আমার কুড়িয়ে পাওয়া সন্তান, তুইও চলে যা মা। না মা, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না। আর যাই হয়ে যাক না কেন মাকে এভাবে অসুস্থ রেখে আমি কখনোই যেতে পারবো না। আমি তোমাকে সুস্থ করেই তুলবো মা। এরপর থেকে টুনটুন কাকলির অনেক সেবা যত্ন করতে থাকে। টুনটুনের সেবা আর ডাক্তারের চিকিৎসায় কাকলি একেবারে সুস্থ হয়ে যায়। উপরওয়ালার অশেষ কৃপা আর তোর সেবা যত্নে আমি সুস্থ হলাম রে মা। আর আমার এমন কঠিন সময়ে আমার পাশে থেকে তুই প্রমাণ করলি যে তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান নস, তুই আমার যোগ্য সন্তান। আয়, কুকু চলে গিয়ে ভালোই হলো, ওর আসল রূপটা আমি দেখতে পেলাম। এরপর কাকলি টুনটুনকে আপন করে নেয়, আর নিজের সন্তানের মতো অনেক আদর যত্নে ভালোবেসে বড় করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কিছুদিন পরেই তো খরার মৌসুম চলে আসছে। বনবাসীরা, তোমরা কি এবারও আমাদের বন ছেড়ে অন্য বনে গিয়ে বাসা বাঁধবে নাকি বলো তো? কি করবে গো তোমরা? তোমরা কি কোনো পরিকল্পনা করেছো? কি আর করব বলো বিউটি, খরার কারণে তো বনের সব ফসল একদম নষ্ট হয়ে যায়। এই বনে যে খাওয়ার মতো কোনো কিছুই পাওয়া যায় না, তাই আমরা বনের পাখিরা এবারেও অন্য বনে গিয়ে আশ্রয় নেব। খরা শেষে আবারও এই বনে ফিরে আসব। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, আমার মাথায় সুন্দর একটা বুদ্ধি এসেছে। এবার যদি আমরা বড় একটা ঘর বানিয়ে সেখানে খাবার মজুত করে রাখি তাহলে কেমন হবে? আর হ্যাঁ, খরার সময় আমরা সে ঘর থেকে যার যতটুকু প্রয়োজন ততটুকু খাবার বের করে নেই, তাহলেই তো খরার মৌসুমে পাখিদের আর অন্য বনে যেতে হবে না। আরে বাহ টুনি, তুই তো দেখছি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস। চলো চলো বনবাসী, আমরা সবাই মিলে টুনির বুদ্ধিটা কাজে লাগাই, তাহলে আমাদের কাউকেই এত কষ্ট করে বাড়িঘর ছেড়ে অন্য বনে যেতে হবে না। কিন্তু টুনি, আমরা খাবার মজুত রাখার ঘর কি দিয়ে বানাবো? আমাদের বনের বেশিরভাগ জায়গায় তো বাঁশ পাওয়া যায়, তাই আমরা সব পাখিরা মিলে বাঁশ দিয়ে সেই ঘরটি বানাবো। আর সেই বাঁশের ঘরে বনের সব পাখিদের বাসা থেকে খাবার এনে আমরা মজুত করে রাখবো। আরে বাহ, টুনির জন্য তো বেশ দারুণ একটা সমস্যার সমাধান হয়ে গেল। এই এই চলো চলো সবাই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে বাঁশের ঘর বানানোর কাজ শুরু করি। এসব কথা বলে বনের সবাই বাঁশ ঝাড়ে যায়। কেউ বা বাঁশ কাটে, আবার কেউ বা সেই বাঁশ দিয়ে ঘরের কাঠামো বানাতে শুরু করে। বনের সব পাখিরা মিলে খুব তাড়াতাড়ি বড় একটা বাঁশের ঘর বানিয়ে ফেলে। বনবাসীরা, খাবার মজুত রাখার জন্য তো বাঁশের ঘর বানিয়েই ফেললাম। বা চলো, যার বাড়িতে যা যা খাবার আছে সব এনে এই বাঁশের ঘরে মজুত করে রেখে দেই। শোনো, বাঁশের ঘর থেকে যেন খাবার চুরি না হয় সেজন্য বিউটি পায়রা আর কবুতর পাহারায় থাকবে। চলো এবার আমরা সবাই খাবার মজুদের কাজে লেগে পড়ি। বাবা, এই বাঁশের ঘরে কিনা
খাবার মজুত রাখা হবে, বলে তো বেশ ভালোই হয়। সব পাখিরা এই ঘরে খাবার রাখবে, আমি সেই খাবারগুলো চুরি করে নিয়ে গিয়ে আমার ঘরে মজুত করে রাখবো। তো করবে বনের সব পাখিরা, আর লাভ হবে আমার। হা হা। এসব কথা বলে যজ্ঞ কাক গাছের আড়াল থেকে বাঁশের ঘরের দিকে খেয়াল রাখতে থাকে। দিকে বনের সব পাখিরা তাদের ঘর থেকে খাবার এনে বাঁশের ঘর পরিপূর্ণ করে রাখে। এরপর বিউটি পায়রা আর কবুতরকে পাহারায় রেখে বনবাসীরা যে যার কাজে চলে যায়। এই তো বনবাসীরা বাঁশের ঘরের আশপাশ থেকে চলে গেছে। সুযোগে আমি মজুত করা খাবার চুরি করে নিয়ে আসি, কিন্তু ঘরের দরজা দিয়ে আমি কি করে ঢুকবো? ঘরে তো পাহারা বসিয়েছে। আহা, পেয়েছি পেয়েছি একটা উপায়। আমি উড়ে উড়ে বাঁশের ঘরের ছাদে যাব, আর বাঁশের ঘরের কোনো ফাঁকা অংশ দিয়ে ঢুকে খাবার চুরি করে নিয়ে আসবো। বিউটি, কবুতর, তোমরা কাল সারা দিন রাত ভালো করে বাঁশের ঘর পাহারা দিয়েছো তো? দরজাটা একটু খুলে দাও তো, আজ যে আমার কিছু খাবার প্রয়োজন, আমাকে আজ খাবার নিতে হবে। হ্যাঁ হ্যাঁ টুনি, আমরা খুব ভালো করে এই খাবার মজুত রাখার বাঁশের ঘর পাহারা দিয়েছি, কেউ এর আশেপাশেই আসেনি। এই যে ঘরের দরজা খুলে দিলাম, তোর যতটুকু খাবার প্রয়োজন তুই ঘর থেকে নিয়ে নে। একি বিউটি কবুতর, ঘরে মজুত রাখা খাবার এত কম কেন? কালকে তবে তোরা বেশি করে খাবার নিয়েছিলি এখান থেকে, কাল তো এখানে আরো বেশি খাবার ছিল। একে কম মানে? এই ঘরে তো কেউ আসেনি, তুই আজ প্রথম খাবার নিতে এসেছিস, তাহলে খাবার কেন কম থাকবে বলতো? আর মানে কি কেউ খাবার চুরি করেছে? তো কবুতর আর আমি তো কড়া নজরে বাঁশের ঘর পাহারা দিয়েছিলাম, তাহলে খাবার কে চুরি করলো? আর কেই বা এই বাঁশের ঘরে এসেছিল? আমি নিশ্চিত এই বাঁশের ঘর থেকে কেউ না কেউ খাবার চুরি করেছে। তবে তোরা কোনো চিন্তা করিস না, আমি ঠিক ওই চোর বেটাকে ধরবো। তোরা আজ রাতে আবারও এই ঘর পাহারা দিবি, আর আমি আড়াল থেকে আবারও এই ঘরের উপর নজর রাখবো। এই চোর খাবারের লোভে পড়ে এই ঘর থেকে খাবার চুরি করে নিয়ে গেছে, সে লোভে পড়ে আবারও আসবে খাবার চুরি করতে। ঠিক আছে, তবে না হয় এই কথাই রইলো। চলো কবুতর, আমরা আবারও পাহারা দেওয়া শুরু করি। কথা বলে বিউটি আর কবুতর আবারও বাঁশের ঘর পাহারা দেওয়া শুরু করে। আর টুনি গিয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আহা, চুরি করে মজুত করা খাবার খাওয়ার মজাটাই আলাদা। আজ আবার গিয়ে বাঁশের ঘরের ছাদ ফুটো করে দিয়ে খাবার চুরি করে পালিয়ে আসি। ওরে বেটা যজ্ঞ, তুই তাহলে কিনা সেই চোর যে কিনা বনের পাখিদের খাবার চুরি করে নিয়ে যাচ্ছিস? কিন্তু আমি তোকে কি শাস্তি দেই? আর কি শাস্তি দিলেই বা তুই চুরি করা বাদ দিবি? না, আর দেরি করলে চলবে না, এই বেটা যজ্ঞকে শাস্তি দিতেই হবে। এসব কথা বলে টুনি এদিক সেদিক তাকাতে থাকে। আর কিছু দূরেই টুনি একটা কাঁঠাল গাছ দেখতে পায়, আর তা দেখে তো টুনির মাথায় একটা বুদ্ধি আসে। এই তো আমি পেয়েছি যজ্ঞকে শাস্তি দেওয়ার উপায়। কাঁঠাল দিয়ে আমি চোর বেটাকে চরম শিক্ষা দেব। যাই, বিউটি আর কবুতরকে আমার বুদ্ধিটা আমি বলে আসি। এই বিউটি, এই কবুতর, শোন, আমি জেনে গেছি কে আমাদের মজুত করা খাবার চুরি করছে। সেই চোরকে শাস্তি দেওয়ার উপায়ও আমি যে পেয়ে গেছি। কি বললি? কে কে কোন বেটা খাবার চুরি করেছে বলতো টুনি? তাছাড়া ওর শাস্তি বা কি হবে? বিউটির এমন কথা শুনে টুনি বিউটি আর কবুতরকে সব কথা খুলে বলে। কাল তবে আমার পরিকল্পনা মতো কাজে লেগে পড়ি। যজ্ঞ, এবার তুই বুঝবি চুরির শাস্তি ঠিক কেমন হয়, বদমাস। এ কথা বলে বিউটি, কবুতর আর টুনি মিলে কাঁঠাল গাছের কাছে যায়। নে, তাড়াতাড়ি করে গাছ থেকে কাঁঠালগুলো পেড়ে নে। এই কাঁঠাল দিয়ে যে আমরা বাঁশের ঘরের ছাদ দেব। কাঁঠালের ছাদ ভাঙতে গেলেই বুঝবে কত মজা। এর কথা শুনে কবুতর আর বিউটি গাছ থেকে কাঁঠাল ছিঁড়ে নেয়, আর তাদের বাঁশের ঘরে কাঁঠাল দিয়েই ছাদ দেয়। এই তো আমাদের বাঁশের ঘরে কাঁঠালের ছাদ দেওয়া শেষ। চলো এবার আমরা সবাই লুকিয়ে পড়ি, আর ওই বেটা যজ্ঞ আসার অপেক্ষা করি। আমিও দেখি ওই কাঁঠালের ছাদ বেটা যজ্ঞ কি করে ভাঙে। একি আজ কিনা বাঁশের ঘরে কাঁঠালের ছাদ দিয়েছে? কি মনে করেছে এটা কি? হ্যাঁ, কাঁঠালের ছাদ দিলে আমি ঘরে ঢুকতে পারবো না? এ তো আমার বাঁ হাতের খেল, ঠোকর দিতেই এই কাঁঠালের ছাদ ভেঙে পড়বে। এ কথা বলে যজ্ঞ কাক
যেমনি কাঁঠালের ছাদে ঠোকর দেয় তেমনি যজ্ঞর ঠোঁট ভেঙে যায় আর কাঁঠালের কাঁটাযুক্ত জায়গায় পা পড়াতে যজ্ঞ কাক ভীষণ ব্যথা পায়। ওরে বাবা রে, গেল গেল, আমার ঠোঁট ভেঙে গেল। বাবা রে বাবা, কি যন্ত্রণা, কি কাণ্ড! কাঁঠালের ছাদে ঠোঁট দিতেই আমার যে বেহাল দশা হয়েছে। ওরে বাবা রে, কি সাংঘাতিক কাণ্ড! দেখ বেটা যজ্ঞ, আমাদের কষ্ট করে মজুত করা খাবার চুরি করতে এলে কি হাল হয়। তোর খুব শখ চুরি করার, তাই না রে? এই বিউটি, এই মার মার, এই যজ্ঞকে মার। না না, আমাকে দয়া করে মেরো না, আমি আর কোনোদিন চুরি করব না। এমনিতে কাঁঠালের ছাদে ঠোকর দিতে গিয়ে আমার ঠোঁটটাই ভেঙে গেছে। এরপরে তোমরা যদি আমাকে মারো তবে তো আমার কোমরটাই ভেঙে যাবে। এবারের মতো তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই চুরি করব না। ঠিক আছে যজ্ঞ, যা, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে শুনে রাখ, ভুলেও কিন্তু এখানে আর আসবি না। টুনির এমন কথা শুনে যজ্ঞ সেখান থেকে ছুটে পালিয়ে যায়। পর থেকে যজ্ঞ আর কোনোদিনও মজুত করা খাবার চুরি করতে আসে না। আর এভাবেই বাঁশের ঘরে কাঁঠালের ছাদের জন্য বনবাসীরা খাবার চুরি হওয়া থেকে মুক্তি পায়। সেই মজুত করা খাবারের জন্যই বনবাসীরা খরার হাত থেকে মুক্তি পায়। কি গিন্নি, তোমার কি হয়েছে? তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে? বলো, তুমি এমন চুপ করে থেকো না। রোনা, তুমি বলো না, আমাদের সন্তান নেই জন্য কি সব দোষ আমার? রোনা, আমার যে এই অপমান আর সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা কেন আমাদেরকে সন্তান দিল না? বলো না, আমরা কি ক্ষতি করেছি? টুনি, এমন অস্থির হও না, শান্ত হও। আর শোনো, আমরা কোনো পাপ করিনি। একদিন দেখবে আমাদের ঘর আলোকিত করে সন্তান আসবে। সেই দিন আর কবে টোনা? আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারছি না। বনবাসীদের অপমান শুনলে মনে হয় মরে যাই। এমন কথা বলো না বউ, তুমি না থাকলে যে আমিও বাঁচবো না। কেঁদো না তুমি, শান্ত হও। আর দেখো, আমার কিন্তু কাজে যেতে দেরি হচ্ছে। আমাকে জলদি কিছু খেতে দাও তো, নাকি আমি না খেয়েই যাবো। কান্নাকাটি করে আমার সময় তুমি নষ্ট করো না। ঠিক আছে, এই চোখ মুছলাম, আর কাঁদবো না। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এ কি, আপনি কে? আর এখানে এভাবে বসে আছেন কেন? আপনাকে তো কখনো আমি এই বনে দেখিনি। আর আপনাকে দেখে তো অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। আপনার কি কোনো সমস্যা? বাবা, আমি এক বৃদ্ধ তান্ত্রিক। আমি যে অন্য বন থেকে এখানে এসেছি। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে বাবা। আমি এই বনের সবার কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউই আমায় কোনো খাবার দিয়ে সাহায্য করেনি বাবা। আর তাই তো আমি দুর্বল ক্লান্ত হয়ে এখানেই বসে আছি। ও, এই ব্যাপার। তবে তান্ত্রিক বাবা, আমার কাছে তো কোনো খাবার নেই, আর সামনেই আমার বাড়ি। চলুন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আর আপনাকে আমি খেতে দেব। টুনি, ও টুনি, কোথায় তুমি? এদিকে এসো, আর দেখো আমি কাকে নিয়ে এসেছি। একে টোনা, তুমি এটা সাথে কাকে নিয়ে এসেছো? আর কে ইনি? তান্ত্রিক বাবা পাশের বন থেকে এই বনে এসেছে। অনেক ক্ষুধার্ত তান্ত্রিক বাবা, জলদি তুমি কিছু খেতে দাও তো। বাবা আসুন, ঘরে আসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আছি রান্নাঘর থেকে। টোনা তান্ত্রিককে নিয়ে ঘরে যায়, আর টুনি তান্ত্রিককে খেতে দেয়। খাওয়া শেষে তান্ত্রিক বলে, আচ্ছা বাছা, আমি তো অনেকক্ষণ থেকে এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত তো তোদের কোনো বাচ্চা কাচ্চাকে দেখতে পেলাম না। আসলে তান্ত্রিক বাবা, আমাদের কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। ঈশ্বর আমাদেরকে কোনো সন্তান দেয়নি বাবা। ও, এই ব্যাপার। তোরা এ নিয়ে কোনো চিন্তা করিস না, আর মন খারাপও করিস না। দাঁড়া দাঁড়া, আমি পুটলি থেকে একটা ফল বের করছি। এই নে বাবা, এই ফলটা খেলে তোর স্ত্রী গর্ভবতী হবে বাবা। আর তোদের যে এই ফলটা খেলে তোদের সন্তান হবে, আর যে সন্তান হবে তাদের মাঝে লোভনীয় কিছু থাকতে পারে। সে লোভনীয় ক্ষমতার অধিকারী হতে পারে। তোদেরকে লোভ করা যাবে না, কিন্তু যদি তোরা ভুলবশত লোভ করে বসিস তাহলে কিন্তু তোদের সন্তানের ক্ষতি হবে বাবা, অনেক বড় ক্ষতি।
সে যাই হোক, আমাকে সাহায্য করার জন্য তোদের অনেক ধন্যবাদ। আমি তবে এবার আসি বাছা। গিন্নি, নাও নাও, জলদি ফলটা খেয়ে নাও, শুভ কাজে যে দেরি করতে নেই। টুনি ফলটা খেয়ে নেয় আর ফল খাওয়ার কিছুদিন পরই টুনি গর্ভবতী হয় আর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে টুনি দুটো ডিম দেয়। এক পর্যায়ে টুনি ডিমে তা দিতে দিতে টুনির ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে। আজ আমি অনেক খুশি, আমাদের দুটো সন্তানের জন্ম হয়েছে। টুনি, আমাদের কন্যাদের নাম টুকি আর টিনটিন। ভারী মিষ্টি নাম তো, আমার অনেক পছন্দ হয়েছে টোনা। টুনি দেখো, আমাদের কন্যাদের পালক কেমন জানি সোনার মতো চকচক করছে। একটা ভালো করে দেখো তো, এগুলো সোনার নাকি? হ্যাঁ টোনা, দুটো কন্যার পালকই তো সোনার, তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্যি হয়েছে। তবে যাই হোক, আমরা কোনো লোভ করব না, আমরা তাদেরকে সব সময় দেখে শুনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বনের পাখিরা যেন আমাদের কন্যাদের এই গুণের কথা না জানতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যাই, আমি বাজার থেকে কন্যাদের জন্য খাবার নিয়ে আসি, তুমি সাবধানে থেকো। কি ব্যাপার টোনা, কদিন থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ আর তুমি কন্যাদের সঙ্গে কথা বলো না। কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো তো। তুমি, আমি কয়েকদিন থেকে একটা বিষয় ভাবছি। আমরা তো গরিব আর আমাদের কন্যাদের সোনার পালক। যদি আমরা গা থেকে কয়েকটা পালক নিয়ে বিক্রি করি, তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব, আমাদের আর কষ্ট করতে হবে না গো। আমার যে এত কষ্ট আর ভালো লাগে না, ঠিকভাবে রোজগারও হয় না। এইসব তুমি কি বলছো টোনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তান্ত্রিক বাবার কথা কি তোমার মনে নেই? আর লোভ করলে তো আমাদের কন্যাদের ক্ষতি হতে পারে। আরে, তুমি ওই কথাগুলোই ভাবছো? তান্ত্রিক বাবা আমাদেরকে মিথ্যে কথা বলেছে যাতে আমরা ধনী না হতে পারি। আর তুমি দেখো, আমাদের কিচ্ছু হবে না। না টোনা, তুমি এমনটা করবে না, আর আমার কন্যাদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না। এরপর টোনা তার দুই কন্যাকে ডাকে আর দুই কন্যা টোনার কাছে আসে। টোনা, না, তুমি ভুল করছো, ওদের অনেক বড় ক্ষতি হতে পারে। টোনা, তুমি লোভ ত্যাগ করো, ত্যাগ করো বলছি। বাবা, বাবা তুমি এসব কি করছো বাবা? ও ছাড়ো বাবা, ছাড়ো, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমার আমার শরীরটা পুড়ে যাচ্ছে বাবা। মা, মা, বাঁচাও মা, বাঁচাও আমাকে। ওরা দুই কন্যা মাটিতে লুটিয়ে পড়ে, ওদের শরীর অবশ হয়ে যায়, ওরা ঠিকভাবে নড়াচড়াও করতে পারে না। বলেছিলাম না, বলেছিলাম না ওদের ক্ষতি হবে। দেখলি তো, এবার ওদেরকে তুমি ভালো করে দাও। তুমি অপরাধী, তুমি বাবার নামের কলঙ্ক। লোভী কোথাকার, আমি তোমার নামে পুলিশে মামলা করব। ওদের যে অনেক কষ্ট হচ্ছে। আমার সন্তান। শান্ত হও টুনি, আমি ভাবতে পারিনি যে তান্ত্রিক বাবার কথাই ঠিক হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি। মা, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি এক্ষুনি যাচ্ছি তান্ত্রিককে ডাকতে। টোনা কাঁদতে কাঁদতে সেই তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। আমি তো তোদেরকে আগেই বলেছিলাম বেশি লোভ না করতে। এখন তো তোদের দুই কন্যাকে ভালো করার উপায় আমার জানাই নেই। এত বড় শাস্তি আমাকে দেবেন না তান্ত্রিক বাবা, আমার কন্যারা যে অনেক কষ্ট পাচ্ছে। দয়া করে কোনো একটা উপায় বলে দিন, আমি আমার লোভের শাস্তি পেয়েছি, আর কখনো এমন লোভ করব না। শান্ত হ বাচ্চা, শান্ত হ। একটা উপায় আছে, তবে তাতে তোর কন্যারা ভালো হবে কিনা তা আমি জানি না। আর উপায়টা হলো বাঁশের ঘর বানিয়ে দুই কন্যাকে সেই বাঁশের ঘরে রেখে উত্তরের নদীতে ভাসিয়ে দিতে হবে। ওই উত্তরের নদীতে পরিমাতা বসবাস করে। পরিমাতার যদি তোর কন্যাদের থেকে মায়া হয়, তাহলে পরিমাতা তোর কন্যাদের সুস্থ করে দিতে পারে। আর যদি না হয়, তাহলে যে কিছুই করার নেই। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাঁশের ঘরে করে দুই কন্যাকে জলে ভাসিয়ে দে। টোনা তান্ত্রিকের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করে না, তান্ত্রিকের কথা মতো বাঁশের ঘর বানিয়ে তার মধ্যে অসুস্থ দুই কন্যাকে রেখে জলে ভাসিয়ে দেয়। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের কন্যাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। টোনা টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এদিকে অসুস্থ দুই কন্যা বাঁশের ঘরেই ভাসতে থাকে। টোনা টুনির দুই কন্যা অবশ হয়ে গেলেও কথা বলতে পারত। টিনটিন বোনা
আমার যে অনেক কষ্ট হচ্ছে, তুই আত্মনাদ করিস না, একটু শান্ত হ। হে সৃষ্টিকর্তা, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ওরা বাঁশের ঘরে ভাসতেই থাকে। এমন সময় পরি ওদের আর্তনাদ শুনে ওখানে আসে। আরে আরে, নদীর জলে বাঁশের ঘর থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। দেখি তো গিয়ে কে এভাবে কান্না করছে। জলে ভাস